প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছো সবাই তোমরা। এবং আমাদের গণিতের ভিডিওগুলো তোমরা দেখছো। তো গণিতের ভিডিওতে তোমরা আগে যে ভিডিওটি দেখেছো সেটা ছিল আমাদের সমান্তর ধারা, আর আজকে আমরা পড়বো মূলত গুণোত্তর ধারা। আর এই ধারাগুলো দেখো আমি লিখেছি চাকরির গণিত। তো শুধুমাত্র যে বিসিএস পরীক্ষা আসবে তা না, আমি জানি তোমাদের এখান থেকে অনেকেই তোমরা বাইরে পড়তে যাবে, তোমরা হচ্ছে যে জিআরই দিবে, মানে ইউএসএ তে পড়তে যাওয়ার জন্য। আর অনেক তুমি অ্যাপটিটিউড টেস্ট তুমি দিতে পারো তুমি। এরপরে তোমরা অনেকে হচ্ছে যে বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিবে। ধরো ব্র্যাক ইউনিভার্সিটিতে অনেকেই এখানের মধ্যে পড়তে তোমরা এমবিএস করবে। তো সব জায়গার মধ্যে তোমার কিন্তু অঙ্ক লাগে, যেহেতু অঙ্ক লাগে সেহেতু আমরা এটা তোমাকে মনে দিয়ে তোমাকে করতে হবে। আর দেখো এখানের মধ্যে তোমার আসলে বিসিএস এ পড়ার জন্য তোমাকে এখানে কিছু ব্যাপার আমরা ক্লিয়ার করি। দেখো অনেক স্টুডেন্ট কিন্তু তোমার ওরা বিসিএসটা খুব মনোযোগ সহকারে দেয় না, বা বিসিএস পাতা দেয় না। পাতা না দিয়ে কি করে, তারা হচ্ছে ধরো ডিপ্লোমা বা অন্য কোনো ধরো ডিগ্রির জন্য তারা খুব চেষ্টা তদবির করে, আর বিসিএস কে ওরকম গুরুত্ব দিচ্ছে না। এখন তোমার এখানে কি লাগবে, তোমার দুটোই লাগবে। তোমার হচ্ছে যে বিসিএসও লাগবে, তোমার পোস্ট গ্রাজুয়েশনও লাগবে, দুটো তোমার লাগবে। এখন কোনটা তোমার আগে লাগবে সেটা তোমাকে ঠিক করতে হবে। কোনটা আগে লাগবে? বিসিএস তোমার আগে লাগবে। কারণ কি? কারণ প্রমোশন পাইতে বিসিএস এর ব্যাচ দেখা হয়। তুমি কত আগে বিসিএস করলা সেটা দেখবে, কত আগে তুমি পোস্ট গ্রাজুয়েশন করলা সেটা তুমি দেখবে না। এখন তুমি যদি বিসিএস কে গুরুত্বের সাথে না দেখে তুমি যদি শুধু পোস্ট গ্রাজুয়েশনের পিছনে দৌড়াও, তাহলে যেটা হবে তুমি সুন্দর করে ডিগ্রি করে বসে থাকবা। তোমার হচ্ছে যে ডিগ্রি কমপ্লিটেড, বাট তোমার কোনো সমাজের মধ্যে কি নাই, তোমার কোনো অস্তিত্ব নাই, তোমার তোমার কোনো এক্সিস্টেন্স না, তোমাকে গুনতেছে না। তোমাকে গণা ধরার জন্য তোমাকে বিসিএস করা লাগবে, বিসিএস ছাড়া তোমাকে গুনবে না। এখন আসো, তো আমাদের অনেক লোকজন তারা মনে করে যে হচ্ছে যে তারা গণিত তারা হেট করে, বাট টাকা গুনতে পছন্দ করে। মানে দুটো ব্যতিক্রম ধর্মী কথাবার্তা। তুমি টাকা গুনতে যদি চাও, বিসিএস ক্যাডার নিতে যদি চাও, তাহলে তোমাকে ম্যাথ ভালো করে তোমার পড়া লাগবে। তো আমরা জানি যে হচ্ছে যে আমাদের যে এটা একটা এস্টিমেশন, সেটা হচ্ছে যে আমাদের 12 জনের মধ্যে 8 জনই, হ্যাঁ, আমাদের হচ্ছে যে 8 জন হচ্ছে আমাদের ম্যাথ খুব খারাপ। কেন? কারণ হচ্ছে যে যেটা অনেকের কাছে ম্যাথ হচ্ছে অনেকের কাছে একটা ওয়াচিং ফরেন মুভি উইদাউট সাবটাইটেল। কি দেখতেছে এটা বুঝতেছে না, একটা ফরেন মুভির মধ্যে দেখতেছে, কিন্তু সে জিনিসটা বুঝতেছে না। ওদের কাছে এটা হলো ম্যাথ। তো আসলে ম্যাথ এত ভীতিকর কোনো ব্যাপার না ওদের কাছে। এটা ওদের কাছে ম্যাথ হচ্ছে মেন্টাল অ্যাটাক, আর হচ্ছে যে তোমার টু হ্যান্ডসাম স্টুডেন্ট। এবং আমরা জানি যারা সুন্দর, যাদের চেহারা হচ্ছে অনেক সুন্দর, তারা সাধারণত ম্যাথে একটু তোমার উইক হয়, ম্যাথ উইক হয় বলে আমরা জানি। সবাই না, এটা সবাই না, কেউ কেউ। তো আসলে তোমার আমরা তোমার একজন সায়েন্টিস্ট বলেছিলেন, ইফ আই হ্যাড জাস্ট 1 hour লেফট টু লিভ আই উইল স্পেন্ড ইট ইন ম্যাথ ক্লাস, ইট নেভার এন্ডস। যে সে বলবে আমি যদি আর 1 ঘন্টা বাঁচতে পারি, তাহলে সেটা আমি ম্যাথ ক্লাসে আমি ব্যয় করবো। তো আমি আশা করব সেটা হচ্ছে যে তোমরা আমার এই আধা ঘন্টা তোমরা আমার ম্যাথ ক্লাসে তোমরা ব্যয় করবা। তো আসো আমরা এই চ্যাপ্টার অঙ্ক করার জন্য আমরা কিছু সূত্র আমরা শিখি অ্যাজ ইউজুয়াল। তো গুণিত ধারাটা কি জিনিস আসলে? ধরো এরকম একটা ধারা, ধরো তোমার 2, 4, তারপরে 8, তারপরে 16, তারপরে 32, তারপরে 64। দেখো সমান্তর ধারার মধ্যে ছিল দুটো বিয়োগফল সমান, তাহলে এখানে এদের বিয়োগফল কত? 2। আবার এখানে বিয়োগফল কত? 4। আবার এটাতে এটা বিয়োগফল কত? 8। আবার এই বিয়োগফলটা কত? আমাদের হচ্ছে যে সরি, এটা হচ্ছে আমাদের বিয়োগফলটা হচ্ছে যে এটা হলো 16, এটা হচ্ছে আমাদের 8, এটা হচ্ছে 8, এটা হচ্ছে আমাদের 4। ভুল বলছে। তো এটা হচ্ছে 32। তাহলে আমাদের বিয়োগফলটা দেখো বাড়তেছে কিভাবে? 2 থেকে 4 হয়েছে, 4 থেকে 8, 8 থেকে 16, 16 থেকে 32 সংখ্যাটা। তার মানে আমাদের এটা সাধারণ অন্তরাল নাই, এর সাধারণ কি অন্তর নাই। অন্তর মানে বিয়োগফল, এগুলো সমান না। 2, 4, 8, 16, 32 সমান না, কিন্তু অনুপাত আবার সমান। কিভাবে সমান? তোমার এই তোমার এই দুটোর জন্য অনুপাত, তাহলে 4 এর লগে 2 এর অনুপাত কত? 4/2, তাহলে ইকুয়াল টু কত? 2। আবার 8/4, 8/4 ইকুয়াল টু 2। আবার 16/8 ইকুয়াল টু 2। আর 32/16 ইকুয়াল টু 2। তার মানে অনুপাতটা সমান। অনুপাত হচ্ছে এখানে 2, তার মানে ডাবল হচ্ছে। একটাতে একটা কি হচ্ছে? ডাবল হচ্ছে। তাহলে এটা হচ্ছে আমাদের অনুপাত সমান, অনুপাত বাড়তেছে, এটা হলো গুণোত্তর ধারা। হ্যাঁ, এটাকে বলা হচ্ছে গুণোত্তর ধারা। তাহলে এই ধারার মধ্যে আমাদের ধরো আমাদের শুধু a প্লাস তোমার 2 + 4 + 8 + 16 + 32 এরকম। আচ্ছা, এই ধারাটা যে প্রথম পদ যে a, a সাধারণ যে তোমার অনুপাত মানে দুইটা সংখ্যার ভাগফল, তাহলে 4/2 ইকুয়াল টু 2, একে বলা হচ্ছে আর সাধারণ অনুপাত আর। আর আমরা সমান্তর ধারার মধ্যে একটা সূত্র পড়ছিলাম তোমার সাধারণ অন্তর দিয়ে n তম পদের, সেটা ছিল এরকম যে a প্লাস
n মাইনাস 1 ইন্টু ডি, এটা পড়ছিল সাধারণ অন্তরের মাধ্যমে মানে সমান্তর ধারার মধ্যে। কিন্তু গুণোত্তর ধারার মধ্যে তোমার আমাদের n তম পদ এর সূত্রটা হচ্ছে a টু দি পাওয়ার r টু দি পাওয়ার n মাইনাস 1, হ্যাঁ ar টু দি পাওয়ার n মাইনাস 1, এটা হচ্ছে আমাদের n তম পদের সূত্র। এর মাত্র আমরা তিনটে সূত্র আসলে শিখবো, তাহলে এগুলো n তম পদের সূত্র। 2 নম্বর হচ্ছে আমাদের সমষ্টি সূত্র। এখানের মধ্যে যে সমষ্টি n তম পদের সমষ্টি হচ্ছে আমাদের a টু দি পাওয়ার 1 r টু দি পাওয়ার n, সরি এখানে না, এটা হচ্ছে এখানে। তো এখন এখানে দেখো আমি এই চিহ্নটা কি, এই চিহ্নটা মানে হচ্ছে দুজনের বিয়োগফল। হ্যাঁ, এখন এই বিয়োগফলটা মানে কি, মানে হচ্ছে আচ্ছা নিচে আছে এখানের মধ্যে 1 সমতুল r। আচ্ছা এটার মানে হচ্ছে যে সবসময় বড়টা থেকে ছোটটা বিয়োগ যাবে, মানে হচ্ছে যদি তোমার 1 বড় হয় তাহলে 1 মাইনাস r টু দি পাওয়ার n 1 মাইনাস r, যে r যদি তোমার ছোট হয় মানে 1 যদি বড় হয় আর কি। আর যদি তোমার r যদি 1 হচ্ছে বড় হয় তখন সূত্রটা তখন দাঁড়াবে তোমার a টু দি পাওয়ার rn মাইনাস 1 ডিভাইড বাই r মাইনাস 1। ওকে, তাহলে r হচ্ছে যদি আমাদের যদি এখানে মধ্যে আর কত হবে, আর লেগেছে বড় হবে, একটা ছোট লাগে সূত্রটা। ওকে, আমরা আরেকটা সূত্র আমরা শিখি। ধরো একটা ধারা হচ্ছে এরকম, ধরো 1 প্লাস হাফ প্লাস 1/4 প্লাস 1/8 প্লাস 1/16 প্লাস 1/32, এইভাবে চলতে ধারাটা কোনো শেষ নাই। এখন দেখো এগুলোর ক্ষেত্রে তোমার একটা কন্ডিশন হচ্ছে আমাদের যে যদি আমাদের এখানে r এর মানটা যদি লেস দেন 1 যদি হয় তাহলে আমরা একটা সূত্রের মাধ্যমে এই যোগফলটাকে প্রকাশ করতে পারবো। দেখো 1 এর যে ছোট কেন প্রয়োজন, কারণ তোমার এরকম যদি হইতো তোমার 1 প্লাস 2 প্লাস 4 প্লাস 8 প্লাস 16 প্লাস 32 প্লাস 64, তার মানে এখানে এটা আমরা যদি মনে হতো এটাকে আমরা অসীম ধারা, মানে এই ধারাটা শেষ নাই। ধরো আমরা যদি না জানি এখানে কয়টা সংখ্যা তাহলে ধারা সমষ্টি কি করতে পারবো না, বের করতে পারবো না। কিন্তু এখানে আমরা অসীম ধারা সমষ্টি বের করতে পারবো কিভাবে, ধরো এখানের মধ্যে আমরা যেগুলা বড় সংখ্যা ধরো এই পর্যন্ত যোগফল আমরা নিয়ে ফেললাম, এই পর্যন্ত আসার পরে বাকি যেগুলো আছে সেগুলো সবগুলো হচ্ছে ধরো প্রথম মাস ধরো এরকম একটা সংখ্যা, এরকম তারপরটা আরো ছোট, তারপরটা আসলে কি আরো ছোট। তার মানে এই ধারাটা অসীম ধারা চলতে থাকলেও যে মানগুলো আসবে সেগুলো এত ছোট যে আমাদের যোগফলের মধ্যে এগুলো তেমন কোনো প্রভাব ফেলবে না। দ্যাটস ওয়াই আমরা সূত্রের মাধ্যমে এই ধারাটার অসীম ধারার আমরা যোগফল বের করতে পারি। তাহলে অসীম ধারার সূত্রটা কি, অসীম ধারার সূত্রটা হচ্ছে আমাদের a টু দি পাওয়ার 1 মাইনাস r, a বাই 1 মাইনাস r, সরি টু দি পাওয়ার না, a বাই 1 মাইনাস r। তো এখানের মধ্যে আমাদের অসীম ধারার মধ্যে ক্রাইটেরিয়া হচ্ছে আমাদের rটা হচ্ছে কি হবে সবসময় 1 হচ্ছে আমাদের এই যে 1 হচ্ছে ছোট হবে, আরটা ইয়া আছে সেটা হলো -1 হচ্ছে বড় হইতে হবে। হ্যাঁ, তাহলে -1 হচ্ছে বড় হবে এবং 1 হচ্ছে ছোট যদি হয় তখন আমরা অসীম ধারার যোগফলটা বের করতে পারবো। তাহলে এই গেল আমাদের সূত্র। তাহলে আমরা যদি ইয়াটা করি, আমরা যদি একটু যদি রিভিশন দেই তাহলে আমাদের তিনটে সূত্র আমরা কথা বলছি। প্রথম সূত্রটা হচ্ছে আমাদের n তম পদের সূত্র হলো আমাদের a টু দি পাওয়ার r টু দি পাওয়ার n মাইনাস 1, a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1, যোগফল হচ্ছে আমাদের a টু দি পাওয়ার 1 মাইনাস r টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 1 মাইনাস r। যখন 1টা কি বড় আর 1টা যদি ছোট হয় তখন সেক্ষেত্রে আমাদের হচ্ছে যে a টু দি পাওয়ার rn মাইনাস 1 নিচে হলো r মাইনাস 1। আর অসীম ধারার ক্ষেত্রে আমরা সূত্র পাইছি a টু দি পাওয়ার 1 মাইনাস r, যেখানে r মানটা সমান হচ্ছে বড় তবে -1 সরি 1 হচ্ছে ছোট, -1 হচ্ছে বড়। হ্যাঁ, এই সূত্রটা খেয়াল রাখতে হবে। এখন আমরা অঙ্কগুলো করি। তুমি প্রশ্ন করবা মাথার আর তোমার উত্তরটা খাতায়। হ্যাঁ, প্রশ্ন মাথায় উত্তরটা খাতায়। তৃতীয় পদটা হচ্ছে যে 20, মনে তাহলে তুমি লিখে ফেলো তৃতীয় পদ মানে a টু দি পাওয়ার r 3 মাইনাস 1, তুমি না লিখে তুমি সরাসরি 2 লিখে ফেলবা। হ্যাঁ, এগুলো হচ্ছে 20। এরপর দেখো তোমার ষষ্ঠ পদ, তার মানে a টু দি পাওয়ার a ইন্টু r টু দি পাওয়ার 6 মাইনাস 1, তুমি লিখে ফেলো 5। এগুলো হচ্ছে 160। প্রথম পদটা কত জানতে চাইছি, প্রথম পদ জানার জন্য তোমাকে এই যে এটা জানা লাগবে। এখন দেখো আমরা যদি ভাগ করে দিই, এটাকে যদি আমরা 1 নং দিয়ে ভাগ করে দিই তাহলে a স্কোয়ার এখান থেকে 20, ভাগফল কত আছে দেখো তো, তাহলে আমাদের a
কাটাকাটি গেল, তাহলে আমরা সূচকের মধ্যে করছি ভাগের জন্য কি হয়, বিয়োগ হয়। তার মানে আর কিউব ইকুয়াল টু হচ্ছে তোমার কত, এখানের মধ্যে 8। তার কিউব সমান যদি 8 হয় তোমার এখানে, তাহলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে আর ইকুয়াল টু 2 পাচ্ছি, আর ইকুয়াল টু 2। ওকে, তাহলে এই হয়ে গেল আমাদের আমাদের হচ্ছে যে সাধারণ আমরা অনুপাতটা আমরা পেয়ে গেলাম। সাধারণ অনুপাত যদি পেয়ে যায়, এখন আমাদের বের করতে বলছে কি, আমাদের প্রথম পদটা বের করে ফেলতে বলছে। তাহলে এই যে এ আর স্কোয়ার ইকুয়াল টু 20, তাহলে আমাদের এখানে আছে আমাদের এ আর স্কোয়ার ইকুয়াল টু কি 20। তাহলে এখানে আর স্কোয়ার, আর মান কত 2, আর স্কোয়ার মান হচ্ছে 4, তাহলে a ইন্টু 4 ইকুয়াল টু 20, ইকুয়াল টু হচ্ছে যে আমাদের 5। অঙ্ক শেষ। আচ্ছা, এখানে বলছে দ্বিতীয় পদ -48। তা যখন তোমাকে বললো দ্বিতীয় পদ -48, সাথে সাথে তোমার হচ্ছে যে এখানের মধ্যে তুমি লিখে ফেলবা, তাহলে এ আর টু দি পাওয়ার 2 - 1, 2 মানে 1, তাহলে লিখলাম না, -48 পঞ্চম পদ, তার মানে হচ্ছে আমাদের এ আর টু দি পাওয়ার 5 - 1, তার মানে হচ্ছে যে 4, ইকুয়াল হচ্ছে আমাদের 3/4। এখন বাকিটা আশা করি তোমরা করে ফেলতে পারবে। কিভাবে করবা, তুমি ভাগ করে দিবা। তাহলে এটাকে আমরা ভাগ করলাম, তাহলে আমরা এ আর -48 দ্বারা, তাহলে আমাদের এ আর এ কাটাকাটি গেল, আর 4/r কে ভাগ করলে থাকে আমাদের আর কিউব, তাই না? তাহলে আর কিউব ইকুয়াল টু আমাদের হচ্ছে যে 4/3 ইন্টু 48 কে আমরা উল্টে দিব, তাহলে 1/48। ওকে, তাহলে এখানের মধ্যে আমরা যদি হিসাব করি, তাহলে আমাদের হচ্ছে যে 3 16 48। ওকে, তাহলে আমাদের এখানে দাঁড়াচ্ছে দেখো, তাহলে আমাদের এখানে 464, তাহলে আমাদের আর কিউব ইকুয়াল টু দাঁড়াচ্ছে -64। তো -64 তুমি লিখতে পারবা, এটাকে আমাদের লেখা যাবে -1/4 কিউব, ওই যে 4 4 16, তোমার ওই যে আমাদের এটা 4 4 4 4 4 16 464। তাহলে মাইনাস যদি দেই, তাহলে আমাদের এই মাইনাস 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 আলটিমেটলি কি আসবে, মাইনাস মানে প্লাস, আর একটা কি আসবে, মাইনাস আসবে। তার মানে আমাদের হচ্ছে যে আসলে যে এই যে -1/4 ইন্টু -1/4 ইন্টু -1/4, হ্যাঁ, এগুলো দ্বারা আছে আমাদের 1 মাইনাস 2 মাইনাস হয়ে গেল প্লাস, আর 1 মাইনাস হয়ে গেল আর কি মাইনাস, এবং 4 4 16 4 16 64। তাহলে আমরা এটাকে লিখছিলাম কি, লিখছিলাম আমরা -1/4 কিউব। তার মান কত, আমাদের -1/4। তোমরা অঙ্কটা মিলে গেছে। এখন আসো এখানের মধ্যে 1/2 1/4, এটার যোগফল কত হবে, এটা যোগফল কত হবে, হ্যাঁ, তাহলে এখানের মধ্যে যোগফলে তো আমরা একটু সূত্রটা আমরা যদি একটু যদি ভাবি, তাহলে আমরা পেয়ে যাব। তাই এখানের মধ্যে আমাদের আমরা সূত্র জানি, আমরা আমাদের যে a টু দি পাওয়ার 1 মাইনাস আর টু দি পাওয়ার n 1 মাইনাস r, যখন rটা অনেক ছোট, তাহলে এখানে rটা কত, তাহলে আমরা বের করে ফেলি। r হচ্ছে আমাদের 1/2/1 বা 1/4, তোমার হচ্ছে যে ভাগ হাফ, তার মানে হচ্ছে এখানের মধ্যে আমাদের আমরা যদি 1/2/1 মানে কত, হাফ, 1/4 ভাগ হাফ কত, তাহলে তোমার এখানে তুমি হাফ হাফ করে তোমার কি হচ্ছে, এখানের মধ্যে মানটা চেঞ্জ হচ্ছে, তাই না? ওকে, তাহলে আমরা এখানের মধ্যে এটা পাচ্ছি 1, এটা পাচ্ছি আমরা 1, আর আর ইকুয়ালটা পাচ্ছি আমরা হাফ। কি হবে, ওই যে হাফকে যদি তুমি 1 দ্বারা ভাগ করো, হাফ তোমার হচ্ছে ভাগ 1 ইকুয়াল টু হাফ, আবার তোমার 1/4 ভাগ হচ্ছে হাফ, তাহলে 1/4 ইন্টু 2 হয়ে যাবে, তাহলে আবার হাফ হয়ে যাবে। তার মানে এখানে আর মানটা হলো হাফ, যেহেতু আরেক হচ্ছে ছোট, তার সূত্র হলো এইটা। তার মানে তোমার দ্বারা দিচ্ছে কি মানটা 1 ইন্টু 1 মাইনাস হাফ স্কোয়ার, 1 মাইনাস হাফ। আশা করি তুমি এখন বাকিটা করে ফেলতে পারবা। আচ্ছা, এখন এখানে মূল তোমার যে 64 32 16 8, সো এটার মধ্যে বলছে ধারাটে আমাদের অষ্টম পদ কত। আচ্ছা, তো এখানে তুমি দেখো যে আমাদের এই 64 থেকে 32 থেকে 16 16 থেকে 8, এরপর 4 হবে, এরপর 2 হবে, এরকম। তাহলে আমাদের এখানে প্রথম যে পদটা a ইকুয়াল টু হলো 64, আর এর মান কত, আর মান হচ্ছে আমাদের সেকেন্ড পদকে আমরা প্রথম পদ ভাগ করে দিব, তাহলে আমরা 32 ভাগ 64 ইকুয়াল টু পাচ্ছি আমরা কত, হাফ। আচ্ছা, অষ্টম পদটা কত, অষ্টম পদ হলো তাহলে আমাদের a আর টু দি পাওয়ার 8 - 1 ইকুয়াল টু 7, তাহলে a আর 7, তাহলে তুমি মানটা বের করতে হবে এখন a আর টু দি পাওয়ার 7, তাহলে এর মান হচ্ছে তোমার
64 আর মান হচ্ছে তোমার কত হাফ হাফ টু দি পাওয়ার 7। তো এখন দেখো আমি তোমাদের কিছু মান মুখস্থ করতে বলছিলাম তাই না, যে কি মান ছিল, আমরা 2 এর মধ্যে 3 পাওয়ার দিলে হচ্ছে 8, 2 এর মধ্যে 4 পাওয়ার দিলে হলো 16, তাহলে 5 পাওয়ার দিলে 32, 6 পাওয়ার দিলে 64, 2 এর মধ্যে যদি তুমি 7 পাওয়ার দাও তাহলে হচ্ছে 128, তার মানে টু দি পাওয়ার 7 মানে 128, তার মানে কত থাকে আমাদের 64 ইন্টু 1/128, তাহলে থাকতেছে আমাদের কত আলটিমেটলি আর 2 থাকতেছে। সো এখানে হাফ হলো রেজাল্ট আমাদের 1/2, এটা রেজাল্ট। ওকে, আমাদের এ পড়ার ক্ষেত্রে রুট ফুট দেখে তো ভয় পাওয়ার কিছু নাই, আমরা ইউজুয়াল নেমে করে ফেলবো। সো এখানে আমাদের ধারাটি কোন পদ, আমাদের হচ্ছে 8√2, আমরা ধরে নিলাম আমাদের n তম পদ হচ্ছে আমাদের 8√2। n তম পদের সূত্র আমরা জানি a টু দি পাওয়ার r টু দি পাওয়ার n - 1, তাহলে ইকুয়াল টু হচ্ছে আমাদের 8√2। এখন আসলে আমরা a এর মান জানি কত, এর মান হচ্ছে 1/√2, এর মান হচ্ছে আমাদের 1/√2। আর মান কত, আর মান হচ্ছে আমাদের সেকেন্ডটার লগে প্রথমটা কি হবে ভাগফল হবে। তাহলে তুমি যদি -1 কে যদি 1/√2টা তুমি দ্বারা যদি ভাগ করো তাহলে কত আসবে, তাহলে -1 ইন্টু √2টা যাবে, তাহলে আসবে এখানের মধ্যে -√2, তাহলে -√2 ইকুয়াল টু n - 1 ইকুয়াল টু 8√2। এখন দেখো তোমার অঙ্কের সাথে তোমাকে অনেক কিছু করা লাগবে, সেটা হলো কি আগে পক্ষে তুমি এই একটার মধ্যে বেসটা নিয়ে আসো, এটার সাথে তখন মিলাতে হবে। তাহলে দেখো আমরা এখানের মধ্যে হিসাবটা আমরা যেভাবে করবো, একটু ওকে। সো এখানের মধ্যে আমাদের হিসাবের সুবিধার্থে তাহলে আমাদের যেটা হলো সেটা হচ্ছে যে আমাদের মানটা তাহলে এরকম, তাহলে 1/√2 ইকুয়াল টু -√2 টু দি পাওয়ার n - 1 ইকুয়াল টু 8√2। ওকে, এখন তুমি এটাকে পাশে পাঠিয়ে দাও, তাহলে এখানে তুমি এটা মুক্ত করে ফেলো, তাহলে আমাদের থাকতেছে -√2 টু দি পাওয়ার n - 1, ওটাকে ওই বিদায় করা দেয়া মানে কি, আমরা এটাকে √2 দ্বারা গুণ করে দেওয়া, ওই পাশে গেলে উল্টে যাবে তাই না। তাহলে আমাদের এই √2 আর √2 মিলে কি হয়ে গেল, একটা 2 হয়ে গেল গুণ করলে, আর এটার লগে 2 গুণ করে কি হয়েছে 16 হয়েছে। তার মানে আমরা পাচ্ছি যে -√2 টু দি পাওয়ার n - 1 ইকুয়াল টু 16 করে লিখতে পারবা তুমি 2 টু দি পাওয়ার 4, কিন্তু তোমাকে তো মিলে দেবো √2, তাহলে √2 যদি তুমি মিলাতে চাও তাহলে তোমার 2 কে লিখতে পারবো তুমি √2 স্কয়ার, √2 কি স্কয়ার, আগে থেকে পাওয়ার ছিল কত 4, তাহলে 4 আর 2 কি হবে গুণ হবে, তাহলে পাওয়ারটা কত হয়ে গেল তোমার 8 হয়ে গেল। ওকে, আচ্ছা এখন মাইনাস তো দিতে হবে তাই না, যেহেতু 8 হলো একটা জোর একটা পাওয়ার, তাহলে মাইনাস দিলে কিচ্ছু আসা যায় না, কারণ তুমি যদি দুটা √2 গুণ করো যার রেজাল্ট আসবে, দুটা +√2 গুণ করলে কি আসবে সেম রেজাল্ট আসবে, 6টা তুমি +√2 গুণ করলে যে কথা, 6টা -√2 গুণ করলে একই কথা, কারণ তুমি জোর হলে কি মাইনাস মাইনাস কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, তা 4টা মাইনাস হলে কি হয় একটা প্লাস হয়, 6টা মাইনাসে কি হয় একটা প্লাস হয়, তাহলে এখানে -2 দিলে মানের কোনো কি পরিবর্তন হবে না, তাহলে আমরা জানি n - 1 ইকুয়াল টু 8 ইকুয়াল টু 8, তাহলে n ইকুয়াল টু 8 + 1 ইকুয়াল টু 9 পারবো ইনশাআল্লাহ। তো আসো আমাদের এখানের মধ্যে অঙ্কটার মধ্যে বলছে আমাদের 3, 9, 27 এটা প্রথম 18টি পদের সমষ্টিগত। তাহলে আমরা এখানে যেটা করব, প্রথমে পরীক্ষার খাতার অঙ্কটা দেখে করে ফেলবো না, আমরা আগে দেখবো বিয়োগফলটা কত, 9 আর 3 বিয়োগফল হচ্ছে কত 6, আর 27 আর 9 বিয়োগফল হচ্ছে 18, তার মানে বোঝা যাচ্ছে তোমার এই অঙ্কটার মধ্যে আমাদের সম অন্তর নাই। তাহলে কি আছে দেখি, তাহলে 9 কে 3 দ্বারা ভাগ করলে 3, 27 কে 9 দ্বারা ভাগ করলে আবার 3, তার ভাগ ফল সমান, তার মানে এটা গুণোত্তর ধারা, বুঝে গেছি যেহেতু গুণোত্তর ধারা, তাহলে আমরা দেখি এই ইকুয়াল টু হচ্ছে আমাদের 3 এবং আমাদের সাধারণ যে অনুপাত সেটা হচ্ছে যে 9/3 ইকুয়াল টু হচ্ছে যে 3, দুটো মান আমরা পেলাম 3। এখন আমরা যোগফলের জন্য আমরা কোন সূত্র ইউজ করব, a টু দি পাওয়ার যেহেতু r মানটা 1 আছে বড়, তাহলে r টু দি পাওয়ার n - 1 r - 1, তাহলে এই সূত্র অনুযায়ী আমাদের এর মানটা হচ্ছে আমাদের 3 এবং এই যে r টু দি পাওয়ার -1, তার মানে r হচ্ছে কত 3, আমাদের প্রথম 14টি পদ, তাহলে আমাদের 14 মাইনাস a ডিভাইড বাই আমাদের হচ্ছে যে 3 - 1, তার মানে 3 - 1 সমান কত 2, এইদিকে আছে আমাদের 3 ইনটু আমাদের 3 টু দি পাওয়ার 14 - 1, এটাই অ্যান্সার। এত বড় জিনিস তোমাকে ক্যালকুলেটর ছাড়া করতে দিবে না, পারবাও না। আচ্ছা ধারা বলে দিচ্ছে, একটা গুণিত ধারার প্রথম পদ হচ্ছে যে √5/2, তারপরে a ইকুয়াল টু হচ্ছে আমাদের
তৃতীয় পদ কত? তাহলে তৃতীয় পদ আমরা জানি এ আর 3 মাইনাস 1 ইকুয়াল টু 2। তৃতীয় পদ এ আর স্কয়ার হবে আমাদের, এর মান হচ্ছে আমাদের কত, √5/2, আর মান হচ্ছে আমাদের √2/5 স্কয়ার। এখন তোমরা আশা করি বাকি হিসাবটা, তাহলে এখন হিসাব যদি করো তুমি, তাহলে এখানের মধ্যে কি হিসাব সহজ, তোমার এই রুট আর স্কয়ার তো বাদ গেছে, এই রুট আর 5 কি বাদ গেল, তাহলে এখানে থাকলো আমাদের এ আর স্কয়ার ইকুয়াল টু √5/2 এবং হচ্ছে তোমার 2/5, তাই না? আর এখানে তুমি তখন যেটা করতে পারবা, তোমার এখানে আমাদের এখানে আমাদের দেখো, তাহলে আমাদের √5/2 ইন্টু হলো আমাদের তোমার 2/5, তাহলে তুমি যে 5 মানে কত, দুটো √5 এখানের মধ্যে আছে, তাই না? কাটাকাটি করলে এখানে থাকলে একটা √5, তাই না? দুই দুই তোমার কাটাকাটি চলে গেল, তাহলে মানে থাকতে স্যার 1/√5। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। আচ্ছা, দ্বিতীয় পদ বলছে যে তোমার এখানে -24, তাহলে আমাদের দ্বিতীয় পদ মানে কত, এ আর টু দি পাওয়ার 2 - 1, তাহলে এ আর ইকুয়াল টু হলো আমাদের -24। পঞ্চম পদ হলো এ আর 5 - 1 মানে 4 ইকুয়াল টু হলো আমাদের 3/8। তাহলে তুমি এই সমীকরণকে এই সমীকরণে ভাগ করে দিলে রেজাল্টটা মিলাই ফেলতে পারবা। এখন আমরা পড়বো আসলে অসীম ধারা। অসীম ধারা কি জিনিস তোমাদের বলছিলাম, যে শেষ নাই, এরকম বললো যে 2 1 2 4 8, এটা অসীম ধারাটার সমষ্টি কত, দেখো পরেরটা হলো 16, পরেরটা 32, 64, দেখো আসতেই থাকবে। তাহলে এটা আসলে যোগফল অসীম, তো তুমি সংখ্যা জানো না। বাস্তবতা হচ্ছে এই অসীম ধারাটার কোন রকমের কি নাই, আমাদের কাছে এটা কোনো সলিউশন নাই। কেন সলিউশন নাই? কারণ হচ্ছে এখানের মধ্যে আমরা যদি শর্ত যদি মিলিয়ে দেখি, আমরা জানি যে অসীম ধারার সমষ্টি থাকার জন্য আর হইতে হবে আমাদের এক চেয়ে ছোট, তাই না? তো -1 হচ্ছে বড়। তাহলে এখানে আর মান কত, 2/1, 4/2, 8/4 ইকুয়াল টু কত, 2, আর মান হচ্ছে 2। যেহেতু আর মান হচ্ছে <1, সেহেতু এখানে কোন রকমের কি নাই, যোগফলটা নাই। এটাতে আবার যদি চিন্তা করো, তাহলে এখানে আমাদের অনুপাতটা কত, তাহলে আর ইকুয়াল টু হলে আমাদের দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করব, তাহলে আমাদের আসলো এখানের মধ্যে -1/4 ডিভাইড বাই হাফ। তাহলে এখন দেখো, তুমি যদি -1/4 কে যদি হাফ দ্বারা ভাগ দাও, তাহলে যেটা হবে তাহলে মাইনাস আমাদের এখানের মধ্যে হাফ আসলো। হ্যাঁ, এখন আমরা যদি হিসাব নিকাশ যদি করি, তাহলে আমরা চিন্তা করবো -হাফ আমাদের আর চেয়ে ছোট কিনা, নিশ্চয়ই ছোট, যেহেতু ছোট তো অসীমতক সমষ্টি কি আছে, তো অসীমতক সমষ্টির সূত্র আমরা জানি a/1 - r, তাহলে এর মান হচ্ছে আমাদের হাফ। ওকে, তাহলে আমাদের 1 - r, আর মানে হচ্ছে -হাফ, তার মানে এখানের মধ্যে -হাফ, তো -হাফ মানে প্লাস হাফ হয়ে গেল। এখন যোগ বিয়োগ করে তুমি বাকি অঙ্কটা করে ফেলবা। তো তোমাদের জন্য আসলে যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এমন ভাবে তুমি কাজ করো যেটা আসলে কোনো পার্থক্য গড়ে দেয়, তোমার জীবনের কোনো পার্থক্য যাতে গড়ে দেয়। আচ্ছা, এখানে একটা কথা, তোমাদের বইতে অনুক্রম একটা ধারা আছে, এটা আমরা মেন্টাল অ্যাবিলিটিতে পড়াবো। আর এটা মনে রাখবো তোমার, যে ইউ আর নেভার টু ওল্ড টু সেট অ্যানাদার গোল অর টু ড্রিম এ নিউ ড্রিম। অনেকে মনে করতে পারে, ভাই আমার তো 32 বছর হয়ে গেছে, ভাই আমি কি পারবো আর, আমার তো 31 বছর হয়ে গেছে। আমি বলবো তোমার এটা শেষ বিসিএস, সো তুমি এখনো তোমার বিসিএস ক্যাডার হওয়ার জন্য তুমি মনে করো ভাই আমি তো বুড়ো হয়ে গেছি, এই ধরনের কোনো কথা আসলে সত্য না। ইউ আর নেভার টু ওল্ড অর নেভার টু ইয়াং। আরেকজন মনে করার কোনো কারণ নাই যে আমার তো বয়স 22, আমি অনেক আগে আছি, এরকম মনে করার কোনো কারণ নাই। আমার বয়স বেশি, এরকম মনে করার কোনো কারণ নাই। আর মনে রাখবা, মেক ইউর লাইফ এ মাস্টারপিস, ইমাজিন নো লিমিটেশন অন হোয়াট ইউ ক্যান বি হ্যাভ ডু। যে তুমি কি হইতে পারবা বা কি করতে পারবা, তোমার পক্ষে কি করা সম্ভব, কোন লিমিটেশন তোমরা রাখবা না। তোমার লাইফকে একটা মাস্টারপিস বানানো কি তোমার দায়িত্ব। তো যেটা হচ্ছে যে আমরা মনে করি যেটা সাকসেস অনলি কামস টু দোজ হু ডেয়ার টু অ্যাটেম্প। এখন এই 42 বিসিএস এখানে অনেকে কোচিং করতেছে, তোমাদের এখানের মধ্যে আমার কাছেও অনেকে ব্যক্তিগতভাবে কোচিং করতেছে, কিন্তু বিষয়টা হচ্ছে তোমার এখানের মধ্যে কতজন আসলে পড়তেছে। তোমাদের এখানে দেখা যাচ্ছে মোটামুটি তোমরা 150 জনের মতো স্টুডেন্ট এখানে আছো, কিন্তু 20 থেকে 30 জন হচ্ছে তোমার এখানের মধ্যে মোটামুটি পড়াশোনা করে। আমার কাছেও ব্যক্তিগতভাবে তোমার হচ্ছে যে ধরো 150 বা 200 জনের মতো পড়ে, তার মধ্যে দেখা যাচ্ছে তা ওইরকম 15-20 জন আসলে পড়াশোনার উপরে আছে, বাকিটা হচ্ছে কোনো পড়াশোনার মধ্যে নাই। তো তোমরা যারা পড়াশোনা করতেছো, তোমরা আমরা যেটা মনে করি সেটা হচ্ছে যে সাকসেস তাদের কাছে আসবে যারা চেষ্টা করতে পারবে। তো এই চেষ্টা করলে তোমার কাছে সাফল্য ধরা দিবে। তো ক্লাসটা করার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।